খামেনেইকে কার্যত বলি দেওয়া হলো, বা আমেরিকার যে চাল সেই চালটাকে এক প্রকার নষ্ট করার জন্য এই খামেনেই শহীদ হলে আমি একটা অভিযোগকে সামনে রেখে একটা দেশকে গুড়িয়ে দিচ্ছি, একটা দেশের প্রধানকে মেরে ফেলছি, এটা হতে পারে না। যখনই আমেরিকার ক্ষমতায় রিপাবলিকানরা আসে তখনই কিন্তু এই অনুমান নির্ভর কূটনীতি, অনুমানকে নির্ভর করে যুদ্ধ, এটা আমরা বারবার দেখেছি। ইরান ইসরায়েলের সংঘাত এখন শুধুমাত্র দুটো দেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই। এর প্রভাব পশ্চিম এশিয়ার পুরো নিরাপত্তায়, স্থিতিশীলতা, তেল গ্যাস বিপণন, অর্থনৈতিক বাজার এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর বড়সড় প্রভাব ফেলবে। এই সংঘাতের কারণে স্ট্রেট অফ হরমুজ, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের সরুপথ, প্রায় বন্ধের মুখে। ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেও দিয়েছে ইরান, এবং এর ফলে তেলের বাজারে এক ভয়াবহ প্রভাব সৃষ্টি হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। গোটা বিষয়টি ঠিক কিভাবে দেখছো শীর্ষেন্দু? তুমি গতকাল রাতের পর থেকে শুধু একটা খবরই আমরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখলাম, যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে হত্যা করা হয়েছে এবং সঙ্গে তার মেয়ে, জামাতা এবং নাতি সহ তারা শহীদ হয়েছেন। এবং এরপর একটা পুরো বিশ্বের গণমাধ্যমে উঠে এসেছে যে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথভাবে যে হামলা, এর যৌক্তিকতা কতটা ছিল। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, প্রথমে বিষয়টা বলতে হয়, এটা যেটা হয়েছে, যেটা সম্প্রতি ইরানের উপর হামলা, ইসরায়েল পদক্ষেপ, মার্কিন আগ্রাসন, যাই হোক না কেন, পুরো বিষয়টার মধ্যে কিন্তু জড়িয়ে রয়েছে না তেল রাজনীতি। কারণ আমরা যদি দেখি, ওপেকের হিসেব অনুযায়ী বিশ্বের যে প্রথম 4-5টি দেশের নাম যদি আসে, খুব সম্ভবত, আমি যদি ভুল না বলি, 3 বা 4 নম্বরে রয়েছে ইরাক। গোটা দেশটাই বলতে গেলে তেলের ওপরে ভাসছে। এমন একটা দেশকে কবজা করতে যে আমেরিকা চাইবে, এটাই স্বাভাবিক। তার কারণ দুটো: এক, এই তেলটাকে যদি, অপরিশোধিত তেলটাকে যদি নিজেদের হাতে নিতে পারে তাহলে আর্থিক দিক থেকে লাভবান, এক। দুই, এইভাবে এই তেল দখলের নাম করে, তেল দখলকে অজুহাতে রেখে বা পেছনে রেখে জঙ্গি সন্ত্রাস, হামলা, জঙ্গি মোকাবিলা, পরমাণু ব্যবহার, এইসব যুক্তি দেখিয়ে সেই দেশের বিভিন্ন শহরে বোমা ফেলে ধ্বংস করে দেওয়া, এবং তারপরে আমেরিকান বিভিন্ন সংস্থাকে দিয়ে, বিভিন্ন ইঞ্জিনিয়ারকে দিয়ে, বিভিন্ন কর্মীকে দিয়ে সেই শহরটাকে নতুন করে সাজানো, আবার সেখানে আর্থিক, অর্থাৎ মানে আমি প্রথমে দুটো বলেছিলাম, হয়তো 3 ভাবে আমেরিকা লাভবান বারবার। এর তার লক্ষ্য: এক, সে দেশের তেলটাকে নেয়া; দুই, সেই তেলটাকে নিজেদের দেশে কাজে লাগিয়ে সেখানকার শিল্প, সেখানকার ব্যবসা বাণিজ্য, ওয়াশিংটনের মতন বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য উন্নত করা, এবং যে এই জঙ্গি হামলার নাম করে, জঙ্গি মোকাবিলার নাম করে হামলা চালিয়ে একের পর এক শহর ধ্বংস করে দেওয়ার পর সেই শহরগুলিকে মার্কিন ডলার কাজে লাগিয়ে, মার্কিন কর্মী, মার্কিন সংস্থাকে নিয়োগ করে সেইখানে নতুন করে আবার শহর তৈরি সাজিয়ে দেওয়ার কাজ। মানে আবার সেই রোজগার, একদিকে তেল নিয়ে গেল, একদিকে সে দেশের অর্থ নিয়ে গেল, সে দেশকে সাজিয়ে সে দেশের থেকে জিনিস নিয়ে গেল, মানে 3 ভাবে। এইটা প্রথম থেকেই আমেরিকার বিভিন্ন সময় লক্ষ্য থাকে। এটা আমরা আগেও দেখেছি, অনেকটাই দেখেছি আফগানিস্তানের, যেখানে আফগানিস্তানের মতন দেশে গুড়িয়ে দিয়েছিল একের পর এক শহর, আবার তারপরে তারাই নাকি শহর সাজিয়ে দিচ্ছে বলে প্রচুর বিনিয়োগ করেছে, প্রচুর কর্মী দিয়েছে, প্রচুর সংস্থাকে নিয়ে এসছে, দিয়ে সে দেশকে আবার সাজানোর নাম করেছে। এটা বরাবরই এই রিপাবলিকানদের মতন আমেরিকাপন্থীদের বারবার এই নীতি আমরা লক্ষ্য করে থাকি বা দেখে থাকি। ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই কাজটাই কিন্তু তিনি আবার নতুন করে শুরু করেছেন। এবং যে জিনিসটা আমরা ইরানের ক্ষেত্রে দেখছি, ইরানকে যদি নিজেদের দখলে নিতে পারে, যেটা আমেরিকা প্রথম থেকে ভেবেছে, মূলত তেলটা, মানে যে বিশ্বের যদি প্রথম 4টি দেশের নাম বলি ওপেকের হিসেব অনুযায়ী, তার মধ্যে 3 বা 4 নম্বরে রয়েছে ইরান। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের হিসেব অনুযায়ী দৈনিক প্রায় 3 মিলিয়ন ব্যারলের বেশি অপরিশোধিত তেল ইরান উত্তোলন করে।
এই বিপুল পরিমাণ তৈল ভান্ডারটাই দখলে সবার আগে লক্ষ্য রয়েছে আমেরিকার। এই লক্ষ্যটাকে কাজে লাগিয়ে তাদের এই আগ্রাসন। তুমি কি বলতে চাইছো তাহলে যে যে এই যে পারমাণবিক শক্তি কিংবা এই যে প্রক্সি দেশগুলো, মানে ইরানের মিত্র শক্তিগুলো যাদেরকে বলা হয়, যেমন বিভিন্ন সংগঠন, জঙ্গিবাদী সংগঠনকে মদদ দেওয়ার অভিযোগটা, তাহলে তুমি বলতে চাইছো যে সেটা আসলে বেসিক্যালি লোক দেখানো? তো অভিযোগ তো অভিযোগ, তার তো কোনো প্রমাণ নেই। ইরান ইউরেনিয়াম ভান্ডার গড়েছে, ইরান পরমাণু শক্তি পরীক্ষা করছে, ইরান বিভিন্ন সময় হামলা করছে, সবগুলোই কিন্তু রয়েছে অভিযোগের ভিত্তিতে। আমি একটা অভিযোগকে সামনে রেখে একটা দেশকে গুড়িয়ে দিচ্ছি, একটা দেশের প্রধানকে মেরে ফেলছি, এটা হতে পারে না। আমেরিকার কাছে কি কোনো কট্টর প্রমাণ আছে যে প্রমাণ দেখিয়ে উনি করেছেন? এরকম কোনো প্রমাণ কিন্তু আমেরিকার কাছে নেই, সবটাই কিন্তু রয়েছে অভিযোগ। আমি বলছি না খামেনাই খুব বিশাল ভালো, দয়ালু, তিনি শান্তিপ্রবণ, এরকম কোনো কথা আমি বলছি না, কিন্তু আমেরিকার সবকিছুই রয়েছে কিন্তু অভিযোগ এবং অনুমান নির্ভর। এই অনুমানটাকে সামনে রেখে, যেটা মূলত বারবার আমরা দেখি এই রিপাবলিকানদের ক্ষেত্রে, যখনই আমেরিকার ক্ষমতায় রিপাবলিকানরা আসে তখনই কিন্তু এই অনুমান নির্ভর কূটনীতি, অনুমানকে নির্ভর করে যুদ্ধ, এটা আমরা বারবার দেখেছি। যখন 1990 সালে উপসাগরীয় যুদ্ধের সময় দেখেছি সেই ইরাক হামলা, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে অনুমান নির্ভর। যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিপুল অভিযোগ এনেছিলেন, দিয়ে জর্জ ডাব্লিউ বুশ হামলা করেছিলেন, সেই সাদ্দাম হোসেনকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হলো, মেরে ফেলা হলো, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল একটার প্রমাণ কি দেখাতে পেরেছেন? একটা কিন্তু প্রমাণ নেই, সবটাই অভিযোগ। এর পরবর্তীকালে যে যুদ্ধ 10 দিনের জন্য আগে হয়েছিল, সেটাও কিন্তু অভিযোগ। আবারও বলছি অভিযোগ, এর কোনো প্রমাণ কিন্তু নেই। এটাই বারবার আমেরিকার কৌশল এবং পুরোটাই তেল কূটনীতি বা তেল আচ্ছা রাজনীতি। কৃষেন্দু, আমাদের এই মুহূর্তে চিন্তার তো অনেক বিষয় রয়েছে, কারণ পশ্চিম এশিয়া একটা সংকট, মধ্যপ্রাচ্যে যে একটা সংকট তৈরি হয়েছে, আমাদের এই দক্ষিণ এশিয়াও এর প্রভাব পড়বে। শুধু দক্ষিণ এশিয়া বা পশ্চিম এশিয়া নয়, গোটা বিশ্বেই কম বেশি বিভিন্ন রকম ভাবে প্রভাব পড়বে, একটা অর্থনৈতিক বৈশ্বিক প্রভাব পড়বে। ইরান ইসরায়েলের দীর্ঘদিন ধরে যে এই পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেয়া, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলের উদ্বেগ অনেক পুরনো, আবার ইরানও ইসরায়েলের আঞ্চলিক নীতিকে চ্যালেঞ্জ করে আসছে বহু বছর ধরে। যদি সংঘাতটা সরাসরি যুদ্ধে নেয়, আমরা তো বলতেই পারি যে গতকাল রাত থেকে, বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পর, এটি পুরোপুরি যুদ্ধের আকারই ধারণ করেছে। তাহলে লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো অঞ্চলে অস্থিরতা কি তৈরি হবে না? যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা মিত্র দেশগুলো জড়িয়ে পড়তে পারে বা ইতিমধ্যেই পড়েছে, কারণ তুমি জানো দুবাই, বাহরাইন সহ অন্যান্য দেশে মার্কিন ঘাঁটিতে গতকাল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। পুরো পশ্চিম এশিয়া জুড়ে একটা নিরাপত্তার ঝুঁকির পরিস্থিতি তৈরি হচ্ছে কি, এবং সেইটার জের কি আমাদেরও ওপর পড়বে না? কি মনে হয়? দেখো, এই বিষয়ে বলতে গেলে ইরান কিন্তু বা খামেনেই কিন্তু তাদের 1 পয়েন্ট শত্রু আমেরিকা বা ট্রাম্প, কিন্তু সরাসরি আমেরিকায় হামলা চালাবে বা আমেরিকার বিভিন্ন ঘাঁটি দখল করে নেবে, এটা অনেক পরের কথা। কিন্তু ইরানের চারপাশে যে বিভিন্ন দেশগুলো, যে জায়গাগুলো রয়েছে, যেখানে যারা অনেকটাই ইরানের সঙ্গে ঘনিষ্ঠ বা ইরানের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, ইসলামিক কান্ট্রিগুলো, সেখানেও কিন্তু আমেরিকার দাদাগিরি রয়েছে এবং আমেরিকা তাদের ঘাঁটি গেড়ে রেখেছে বহু দেশে। সেই ঘাঁটিগুলোতে যদি ইরান আমেরিকাকে টার্গেট করে হামলা চালায়, সেই ঘাঁটিগুলোতে হামলা চালায়, সেই জায়গাগুলোতে হামলা চালায়, সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু শুধু তো আমেরিকায় ঘাঁটিতে হামলা হচ্ছে না, সেই সংশ্লিষ্ট দেশের ওপরও হামলাটা হচ্ছে। স্বাভাবিকভাবে একবার, দুবার, তিনবারের পরে সেই সংশ্লিষ্ট দেশগুলো ইরানের বিরুদ্ধেও মুখ তুলছে যে তাহলে ভাই তোমাদের সঙ্গে কেন বন্ধুত্ব রাখবো, তুমি তো আমার দেশের ওপরেই হামলা করছো। এই একটা বিষয় ইরানের বিরুদ্ধে সবসময় গিয়েছে। 2, বলা হচ্ছে খামেনেইকে মেরে ফেলেছেন, ইরানের নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা কতটা নড়বড়ে প্রমাণ হয়ে গেল, এমনও আরেকটা কিন্তু ধারণা বা একটা মতামত উঠে আসছে এই প্রেক্ষিতে। খামেনেইকে কার্যত বলি দেওয়া হলো, বা এই যে আমেরিকার যে চাল, সেই চালটাকে এক প্রকার নষ্ট করার জন্য এই খামেনেই শহীদ হলেন। কিরকম?
যদি আমরা বলি, এমনিতেই প্রায় ৮০-৮৫ বছরের উপরে বয়স ওনার। ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গত জানুয়ারি মাসেই বিক্ষোভ হয়েছে। বিপুল আর্থিক মুদ্রাস্ফীতি রয়েছে দেশটার মধ্যে। তো বিপুল ঋণ আমি তৈরি। আমি আমি তোমাকে একটু থামিয়ে বলবো যে এই বিক্ষোভ রিজম চেঞ্জ পরিবর্তন করার পেছনেও অভিযোগ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূমিকাকে। কারণ একদম কোনোভাবেই একদম একদম আয়াতুল্লাহ আল খামেনির নেতৃত্ব কোনোভাবেই পরাস্ত হচ্ছে না, নতজানু হচ্ছিলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। সে কারণে এই রিজিমটা চেঞ্জ করার বিষয়ে তারা ভেবেছে, যদিও রিজিম চেঞ্জ করার বিষয়ে পুরোপুরি ব্যর্থ বলেই এই যুদ্ধের বা এই হামলার পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছেন। দেখো, এই যে যে বিষয়টা আমি বলছিলাম, এই খামেনেই মারা গেলেন। আজকে ওরা ঘোষণা করে দিল এবং এবং মসজিদে কালো পতাকা টাঙিয়ে দেওয়া হলো, এরা মেনে নিলে যে খামেনেই মারা গিয়েছে। কিন্তু নেতৃত্ব কিন্তু খামেনেই হাত থেকে চলে গেল না, তার ছেলে কিন্তু কে নেতা ঘোষণা করে দেওয়া হলো। এটা কিন্তু ওই দেশের ইরানের যে কূটনৈতিক মহল বা ইরানের যে রাজনৈতিক মহল, সেখান থেকে কিন্তু স্পষ্ট দুটো বার্তা দিয়ে দেওয়া হলো, ভাই তুমি তো, আমেরিকার তো পয়েন্ট এজেন্ডা ছিল খামেনেইকে মারা, সেটা তোমার হয়ে গেল কাজ, তো তুমি চলে যাও। অর্থাৎ আমেরিকা সফল হয়েছে। এই নিয়ে চিন্তিত হয়ে, মানে এই নিয়ে আনন্দ করার মতন কোনো জায়গা কিন্তু আমেরিকার দিক থেকে হয়নি, অন্তত আমার মনে হয়। কারণ নেতৃত্ব কিন্তু খামেনেই ছেলের হাতে চলে গেল। মানে ওই নেতৃত্বটা ওনার বদলে আরেকজন, খামেনেই নিজের প্রাণ বিসর্জন দিলেন, তিনি শহীদ হলেন। এবং তার বিরুদ্ধে যা অভিযোগগুলো উঠছিল, যে বিপুল মুদ্রাস্ফীতি, বিপুল একটা মানে বিপুল খাওয়ারের দাম, মানুষ খেতে পাচ্ছেন না, এই যে বিভিন্ন অভিযোগগুলো উঠছিল, সেখান থেকে উনি মুক্তি পেয়ে গেলেন এবং নেতৃত্ব তার হাতে থেকে গেল। আমেরিকার যে টার্গেটটা ছিল, একটা টার্গেট দেখা হতো খামেনেই সরে যাই, তাকে সরিয়ে দেওয়া হলো, তাকে মেরে ফেললাম, আমেরিকা খুশি হলো। আবার এই তেল বিষয়টা, যেটা আমেরিকার উদ্দেশ্য বা প্রধান লক্ষ্য, এই অপরিশোধিত তেলটা নিজেদের দখলে করা, সেটাও কতটা আমেরিকা সফল হবে সেটা নিয়েও চিন্তায় রয়েছে। মানে এই যে যুদ্ধটা, এই যে চলছে, এটা একদিকে যেমন আমেরিকার পক্ষে খুব একটা লাভবানের জায়গা নয়, তারা বারবার ধরে এরকম যুদ্ধ করে থাকে। একই রকম ভাবে ইসরায়েল, তার ক্ষেত্রেও বিশাল সাফল্যের কিছু নেই, কারণ তার যে লক্ষ্য, এর আগে প্যালেস্তাইনকে ধ্বংস করেছে, আরো অনেক দেশকে ধ্বংস করেছে, করে নিজেদের শক্তি করানোর চেষ্টা করছে, এবং মুসলিম দেশগুলোর মধ্যে দাদাগিরির যে চিন্তা ভাবনা রয়েছে, যেটা করতে চায়, সেটা আদৌ পারবে কিনা সেটা সময় বলবে। ইরানের কাজটা কিন্তু সুচতুরভাবে করেই যাচ্ছে। যে তেলটা তারা, যে তাদের যে উৎপাদিত অপরিশোধিত তেলের বিপুল প্রায় ৯০% চীনকে বিক্রি করে। সুতরাং এই চীনের জায়গায় আমেরিকা কতটা দখল করতে পারবে সেটাও প্রশ্নের। সুতরাং এই পরিস্থিতির স্বাভাবিক হওয়ার, মানে খামেনেই চলে গেল, পরিস্থিতি স্বাভাবিক হলো, এরকম কোন লক্ষণ কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে রয়েছে। এটা চলতে থাকবে। তার প্রমাণ হচ্ছে সকাল থেকে বিভিন্ন শহরে একের পর এক হামলা হয়ে চলেছে, বোমা পড়ে চলেছে, মিসাইল হামলা হয়ে চলেছে। ফলে নতুন করে খারাপ হওয়ার কিছু নেই, এই পরিস্থিতি এরকমই চলতে থাকে। বেশ, আমাদের ভারতের পররাষ্ট্রনীতি কি হবে? তুমি নিশ্চয়ই জানো যে আমরা ভারতের পররাষ্ট্রনীতিতে যেমন ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, একই রকম ভাবে ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক ভালো। বলতে দ্বিধা নেই, যুক্তরাষ্ট্র এবং ভারত দুটো দেশ বাণিজ্যিক সহযোগী, নিরাপত্তা সহযোগী, এবং দুটো দেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক পরীক্ষিত। তো ভারতের অবস্থান কি হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংকটের ক্ষেত্রে? তো ভারত তো প্রথম থেকে, আগে থেকেই বারবার ধরে একটা শান্তির কথা বলে থাকে, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের কথা বলে থাকেন। ভারতের এখানে, নয়াদিল্লির এখানে একটা বিশাল কূটনৈতিক অবস্থান রয়েছে। তার কারণ, যতই হোক না কেন, দেশের বিরোধীরা, কেন্দ্রীয় সরকারের বিরোধীরা বুঝে গিয়েছে যে ট্রাম্পের কাছে বর্তমান কেন্দ্রীয় সরকারের, অর্থাৎ মোদী সরকারের যে গুরুত্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছিল, সেই গুরুত্ব নেই। সেটা বুঝেই কিন্তু মোদী সরকার বা নরেন্দ্র মোদী ট্রাম্পের পাশাপাশি রাশিয়ার সঙ্গেও স্বাভাবিকভাবে মিত্রতার কোনো ভাঙন তৈরি করেনি, বরঞ্চ সেটাকে আরো শক্তিশালী করেছে। পুতিনের সঙ্গে বন্ধুত্ব কিন্তু আরো মজবুত করেছে। ফলে আমেরিকার যে নীতি, যে কৌশল, সেইটা ভারতের পক্ষে ততোধিক খাটবে বলে মনে হয় না। তার কারণ, ভারত অলরেডি ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে তাদের বন্ধুত্বের কোনো ফাটল না থাকে সেই কাজটা করে রেখেছেন। এক, দুই, এইটা বুঝতে পেরেই সম্ভবত গতকালই ট্রাম্প পাকিস্তান প্রশাসনকে
বিপুল প্রশংসা করেছেন। দেশের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধানের বিপুল প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে এরকম একটা সরকার, এরকম একটা প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন বলে পাকিস্তানের নাকি অনেক উন্নতি হচ্ছে। যে দেশটি অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, যে দেশটির মানুষ খেতে পায় না, সেই দেশের প্রধানমন্ত্রী এরকম বিপুল প্রশংসা ট্রাম্প এমনি এমনি করেছেন বলে তো নিশ্চয়ই নয়। তার কারণ তিনি বুঝে গিয়েছেন ভারতের সঙ্গে যে ভারতকে কাছে রাখার যে বা ভারতকে নিজের দখলে রাখার যে প্রচেষ্টাটা ট্রাম্প বা আমেরিকা করে থাকে, সেইটা হয়তো সফল হচ্ছে না। তার কারণ মাঝখানে রাশিয়া বলে একটি দেশের অবস্থান রয়েছে। একই রকম ভাবে ভারতের নজরও রয়েছে এই পুরো প্রেক্ষিতটার দিকে, তার কারণ তেল। তবে এ প্রসঙ্গে মনে রাখতে হবে, এই যে এটা যদি আগের 90-এর দশক হতো, যখন ইরাক যুদ্ধ হয়েছে, বা তার পরবর্তী, তাহলে মনে হতো যে এই যে তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বিপুল দামের প্রভাব পড়তে পারে বা জিনিসপত্রের দাম বৃদ্ধি হতে পারে, ভারতের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, 2026 সালের যা পরিস্থিতি, তাতে কিন্তু ইরানের তেলের প্রায় 90% যায় চীনের কাছে। এই তেল থেকে কিন্তু ভারত সেভাবে কোনো উপকার উপকৃত হয় না বা উপকার ভারতে আসে না। ভারতের যিনি আমদানি রপ্তানি ইরানের তেলের ওপর সেই অর্থে নির্ভরশীল নয়। ফলে এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হতে পারে। ভারতের যে কূটনৈতিকরা ওখানে রয়েছেন তাদের সমস্যা হতে পারে। ব্যবসা বাণিজ্যের যারা ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করে তাদেরকেও সমস্যা হতে পারে। কিছু যারা ওখানে ইরানে চাকরিজীবী রয়েছেন তাদের সমস্যা হতে পারে। কিন্তু সার্বিকভাবে তেলের দাম বৃদ্ধি, তেল আসা, তেল রপ্তানি, এই অপরিচিত তেল ভান্ডারে নিয়ে যে বিষয়গুলো, সেখানে ভারতের খুব একটা হয়ে যাওয়ার বা আতঙ্কিত হওয়ার মতন পরিস্থিতি এই মুহূর্তে নেই বলে আমার মনে হয়। শীর্ষেন্দু, অনেকে বলছেন যে ভারত একটা জটিলময় পরিস্থিতির মধ্যে পড়েছে, কারণ এটা তুমি জানো, ইসরায়েল ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, বিশেষ করে প্রতিরক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে। আবার একই রকম ভাবে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বহু পুরনো। তুমি জানো, চাবাহার বন্দর, জ্বালানি এবং মধ্য এশিয়ার সংযোগে ইরানের এই যে তোমার হরমুজ প্রণালী, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুটো দেশই ভারতের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বের। তাই নয়াদিল্লি এখন খুব সতর্ক কূটনৈতিক ভারসাম্য রাখার চেষ্টা করবে, সেটা খুবই সঙ্গত। ভারতের প্রধান উদ্বেগের কারণ এখানে কূটনৈতিক মহল তিনটি বলে মনে করছে। এক, গালফে বসবাসরত, তুমি যেটা বলছিলে, প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বিশ্ব রাজনীতি, বিশ্ব শান্তি, যে বিষয়টির উপর দাঁড়িয়ে রয়েছে তেল, সেই তেলের স্বাভাবিক সরবরাহের ধারাবাহিকতা এবং অবশ্যই আমাদের এই আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে। অর্থাৎ দিল্লির কূটনৈতিক মহলে তাই ব্যস্ততা বেড়েছে, সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। কারণ ভারসাম্যের রাজনীতি, ভারসাম্যের কূটনীতি নয়াদিল্লির অন্যতম পাথেয় বলে মনে করছে, তাই তো? একদম। এবং এবং এই ভারসাম্যের কূটনীতি বজায় রাখার জন্যই কিন্তু ভারত বা নয়াদিল্লির তরফ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তাদের ভারতের যে পরম্পরা, ভারতের যে ঐতিহ্য, সেই শান্তির বাণী দিল্লির তরফ থেকে শুধুমাত্র শান্তির কথা বলা হচ্ছে এবং বারবার বলা হচ্ছে যে কোনো হিংসা, যে কোনো রক্তক্ষয়ী বন্ধ করে যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা যেতে পারে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন দেশের ক্ষেত্রে ভারত সেই আলোচনার বাতাবরণকেই কাজে লাগিয়েছে, আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যা সমাধানের কথা বলেছে। এক্ষেত্রেও কিন্তু ভারতের সেই নীতি রয়েছে যে আলোচনার মাধ্যমে যাতে সমস্যার সমাধান করা হয়, যুদ্ধ না করা হয়, মানুষ না মারা যান, তো ধ্বংস কিছু না হয়, সৃষ্টির কথা বলা হয়। এইটুকুর উপরে শুধুমাত্র ভারতের বিদেশ নীতিটা জাস্ট আপাতত এই মুহূর্তে এখন পর্যন্ত শুধুমাত্র বিষয়টাকে দেখার দিকে রয়েছে, অবজার্ভ করছেন কোন দিকে এগোচ্ছে বিষয়টা। শীর্ষেন্দু, আন্তর্জাতিক আইন কি বলছে? যদি কোনো দেশে সরাসরি অন্য একটি দেশের সামরিক শক্তি ভূখণ্ডে হামলা চালায়, সেটি যদি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিতর্কিত হয়ে ওঠে, তাহলে রাষ্ট্রসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, তাদের ভূমিকা কি থাকে? আমরা অতীতেও দেখেছি প্যালেস্তাইনে যখন নির্বিচারে ইসরায়েলি বাহিনী, দখলদার বাহিনীর হামলা, এবং তুমি জানো গতকালকেও আমরা দেখেছি যে ইরানের একটি শহরে একটি গার্লস স্কুলে ব্যালিস্টিক মিসাইল হামলায় সেখানে প্রায় শতাধিক স্কুল ছাত্রী হতাহতের ঘটনা ঘটেছে। এটি একটি বেসামরিক একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরপরও তোমার কি নজরে এসেছে যে আন্তর্জাতিক মহল থেকে কোনো উদ্বেগ
কিংবা যুদ্ধ থামানোর ক্ষেত্রে যথাযথভাবে কোনো পদক্ষেপ বা সত্যিকার অর্থে এর আগে যখন ইসরায়েল এবং ইরান কনফ্লিক্ট হলো আমরা দেখেছিলাম যে একটা মানবিক সংকট তৈরি হয়েছিল, তখনও কি তোমার কাছে মনে হয়েছে যে আন্তর্জাতিক এই সমস্ত সংস্থা কার্যকর ভূমিকা পালন করেছে? দেখো, একটা জিনিস আগে বলা উচিত, হয়তো অনেকে আমার কথার সঙ্গে মতের সঙ্গে নাও মিলতে পারেন। এই যে রাষ্ট্রসংঘ, এই বস্তুটি ইতিহাসের বইতে পড়তে খুব ভালো লাগে। এটা ইতিহাসের বই, মানে রাষ্ট্রবিজ্ঞানের বইতে খুব গুরুত্বপূর্ণ অংশ। ভালো উত্তর লেখা যায়, ভালো এদের কার্যাবলী বিবরণ দিয়ে অনেক বড় প্রশ্ন আসে। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই যে রাষ্ট্রসংঘ বা রাষ্ট্রপুঞ্জ বা জাতিসংঘ, এই যে যেগুলো ছিল বা আছে, এটা কিন্তু একটা শুধুমাত্র কার্যক্ষেত্রে বাস্তবে নামেই আছে। এগুলোর চালানো বা পরিচালনা কিন্তু সেই আমেরিকা নির্ভর। এদের নিজস্ব বাহিনী, নিজস্ব সিদ্ধান্ত, কিছু লোক হয়তো রয়েছেন, কিন্তু বকলমে এইগুলোর নেতৃত্ব কিন্তু বারবারই অতীতেও দেখা গিয়েছে, বর্তমানেও দেখা যাচ্ছে, হয়তো ভবিষ্যতেও দেখা যাবে। বারবার কিন্তু থাকছে সেই আমেরিকার হাতে। কিছু দেশ হয়তো এর সঙ্গে যুক্ত রয়েছে, দাদাগিরি কিন্তু নেতৃত্বের মূল চাবিকাঠি কিন্তু আমেরিকার হাতে। ফলে ইতিহাস বইতে, পাঠ্য বইতে যেটা পড়ে আমাদের মনে হয় যে বিভিন্ন যুদ্ধ লাগলে, বিভিন্ন দেশের সমস্যা ঘটলে এই সব সংগঠনগুলো এগিয়ে আসবে, তারা তাদের মত দেবে, আন্তর্জাতিক নিয়ম নীতি নির্ধারণ করবে। বাস্তবিক ক্ষেত্রে কিন্তু এইগুলো দেখা যায় যে সম্পূর্ণ পরিচালিত হচ্ছে আমেরিকা নির্ভর হয়ে। এর আগেও আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি, যখন যা কিছু ঘটেছে বলা হয়েছে রাষ্ট্রসংঘ হস্তক্ষেপ করছে, রাষ্ট্রসংঘ তাদের মতামত প্রকাশ করেছে। সেই মতামত কিন্তু অনেকটাই নির্ভর ছিল আমেরিকা নির্ভর। আমেরিকা, ট্রাম্প তখন ক্ষমতায় চলে এসেছেন, ট্রাম্প যা বলছেন তার উপর নির্ভর করে। অর্থাৎ যেটাকে আমরা আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংগঠন, অমুক তুমি গুরুগম্ভীর ভাবে বিষয়গুলো বলে থাকি, সেটা কোথাও গিয়ে যেন একটা সেই দেশের ওপর, যাকে এই মুহূর্তে সর্বশক্তিমান দেশ বলেই মনে করা হয়ে থাকে, বিতর্কিত যদিও আছে, কি শক্তি তাদের আছে কিনা বিতর্ক রয়েছে, তার উপর নির্ভরশীল। ফলে ওই সংগঠন কিভাবে মোকাবিলা করতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। বলো। দুই, যদি এ বিষয়ে ওই সকল দেশ বা ওই সকল সংগঠন বলা ভালো পদক্ষেপ করেন, তারা আমেরিকার নীতির বিরুদ্ধে গিয়ে কিছু করার ক্ষমতা দেখাতে পারবে কিনা, স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে। কারণ এই যে যুদ্ধ, এই যে হামলা, যতবার আমেরিকার ক্ষমতায় রিপাবলিকানরা এসছেন, সেই জিনিসটাই কিন্তু আমরা বারবার দেখেছি। এবং এই দফায় যখন ট্রাম্প, যিনি প্রায় হারিয়ে গিয়েছিলেন, যে ব্যবসার দিক থেকে যিনি ক্ষতিগ্রস্ত, একাধিক অভিযোগ যার বিরুদ্ধে ছিল, সেই এমন একটি লোক, ট্রাম্প আবার তাকে আমেরিকানবাসীরা ক্ষমতায় এনেছেন, এবং যিনি ক্ষমতায় আসার পর কি করবেন নিজেই ঠিক করে উঠতে পারছেন না। একের পর এক নিজে বলতে চাইছেন যে আমি শান্তি প্রতিষ্ঠা করছি, আমি বিভিন্ন দেশে শান্তি স্থাপন করছি। সেই লোকটা কতটা কিভাবে অন্য কিছু করবেন বা সেই লোকটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে, সেটা বোধহয় কোনো সংগঠনের পক্ষে বোঝা সম্ভব নয়। এই লোকটি নিজের স্বার্থের জন্য, মানে নিজেকে একটা মহান তৈরি করার জন্য, নিজেকে নোবেলে শান্তি পাওয়ার পুরস্কার পাওয়ার জন্য অনেক কিছু বলে চলেছেন বা অনেক পদক্ষেপ করছেন এবং দেখাচ্ছেন তিনি শান্তি প্রতিষ্ঠা করছে। এইরকম একটা পরিস্থিতিতে অন্য কোনো আন্তর্জাতিক কোনো সংগঠন, জাতিসংঘের মতন কোনো প্রতিষ্ঠান কতটা সফল হতে পারবে সেটা সন্দেহ রয়েছে। শীর্ষেন্দু, তোমার এই দ্বিতীয় ব্যাখ্যার আমি একটু লাইন একটা প্রশ্ন করতে চাই। তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি তো দাবি করেন যে এর আগে ডেমোক্রেটরা বা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, নিরাপত্তা সব ভেঙে দিয়েছিল। সেই ডেমোক্রেটিকদের রেখে যাওয়া জঞ্জাল তিনি ইতিমধ্যেই সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা অর্থনৈতিক এবং নিরাপত্তার একটি বলয়, অর্থনৈতিক একটি সুরক্ষা বলয় উনি তৈরি করেছেন। তুমি তো জানো যে অভিবাসন নীতিরও সংস্কার করেছেন এবং বিশ্বের প্রায় বহু দেশের অভিবাসীদের প্রায় জোর করে বাধ্য করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার। সেটা তো তারা অভ্যন্তরীণ, উনি দাবি করছেন যে উনি এইভাবে করেই বিশ্বের শান্তি এবং ওনার দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করবেন। সুতরাং তার দাবি পক্ষে তুমি কিভাবে, মানে তারও তো যুক্তি রয়েছে, সেই দিকেরও তো যুক্তি রয়েছে। বিশ্বের উনি ক্ষমতায় আসার পর সারা বিশ্বে জুড়ে শুল্ক ব্যবস্থাপনা ঢেলে সাজালেন, যদিও তিনি জোর ধাক্কা খেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশনায়, কিন্তু সেখানেও তিনি দমে যাননি, থেমে থাকেননি। সেই
খোদ বিচারককেও তিনি তিরস্কার করেছেন। তো কি বলবে? দেখো, এই রীতি যে বোধহয় বুঝিয়ে দিয়েছে যে দেশের আইন ব্যবস্থা ট্রাম্পের যে নীতি তাকে মেনে নিচ্ছে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যেটা ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছে, তাদের আইন, তাদের রায়। ট্রাম্প আবার তখন প্রথমে যেটা বলছিলাম, ট্রাম্প প্রায় হারিয়ে গিয়েছিলেন, তার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ছিল। আগের দফায় তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনও গুচ্ছ অভিযোগ ছিল, পরবর্তীকালে তিনি যখন ক্ষমতাচ্যুত হন বা ভোটে হেরে যান তখনও তার বিরুদ্ধে অভিযোগ তৈরি হয়, তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। এরকম একটি মানুষ আবার আমেরিকার ক্ষমতায় আসবেন, প্রেসিডেন্ট হবেন, এটা বোধহয় উনিও স্বপ্নে ভাবেননি। সেইটা হওয়ার পরপরই তিনি শুরু করলেন তার, মানে যদি অন্যভাবে বলা যায়, উদ্ভট সব ভাবনা চিন্তা। অভিবাসন নীতি বিভিন্ন পরিবর্তন করলেন, শুল্ক বাড়ালেন। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে কোনো দেশই, শুধুমাত্র ভারত নয়, কোনো দেশই মেনে নেয়নি। এবং প্রতিটা দেশের ওপর একটা বিপুল চাপ সৃষ্টি করলেন, যাতে দাদাগিরি, আমেরিকার সঙ্গে যারা যারা আমেরিকার কাছে নত স্বীকার করছে তাদের ক্ষেত্রে ছাড়া বাকি সবার উপর একটা চাপ সৃষ্টি উনি কিন্তু করে চলেছেন। কারণ উনি জানেন না ওনাকে টিকে থাকার জন্য ওনার অস্তিত্ব, যেটা উনি প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর যেটা উনি ভেবেছিলেন সেটা করতে না পারার পরে যে ওনার একটা অস্তিত্ব সংকট তৈরি হয়েছিল গত 4-5 বছরের ব্যবধানে, সেই অস্তিত্বটাকে তিনি টেকে রাখার জন্য, সেটা যাতে আর তৈরি না হয়, রাষ্ট্রপতি পদ বা প্রেসিডেন্ট পদ চলে যাওয়ার পরও একটা শান্তি, তাই জন্য তিনি বারবার কিন্তু নোবেলের জন্য লড়াই করছেন। যতটা না প্রেসিডেন্ট পদকে আঁকড়ে থাকার জন্য, তার থেকে বেশি বারবার উনি এই যে এই দফায় ক্ষমতায় আসার পর বারবার কিন্তু উনি এখানে শান্তি স্থাপন করেছেন, ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন, অন্য দেশের যুদ্ধ থামিয়েছেন, বিভিন্ন কথা বলে একটা যে পিস, এই শান্তির বিষয়টার উপর জোর দিচ্ছেন, যাতে তিনি একটা পুরস্কার পেয়ে একটা ইতিহাসে স্থান করে নিতে পারেন। এই স্থান করাটা কিন্তু ওনার, মানে বারবার স্থানচ্যুত হয়েছেন, এই স্থানচ্যুত হওয়ার জন্যই বোধহয় স্থানের জন্য তিনি লড়াই করে চলেছেন। এবং তুমি কি মনে করো যে তাকে নোবেল দেওয়া উচিত? উনি তো দাবি করছেন যে উনি ক্ষমতা আসার পর প্রায় 10টি যুদ্ধ উনি থামিয়েছেন। দাবি তো অনেকেই অনেক কিছু করে থাকেন, সত্যি কি থামিয়েছেন? সত্যি কি ওনার ভূমিকা রয়েছে? সত্যি কি উনি প্রশংসিত? সত্যি কি ওনার আইন, ওনার যে পদক্ষেপ মার্কিনীরা মেনে নিচ্ছেন? সত্যি কি আমেরিকার চাকুরিজীবীরা সুরক্ষিত? সত্যি কি নিউ ইয়র্কের বিভিন্ন সংস্থায় কাজ করাদের চাকরি যায় নেই? সত্যি কি নিউ ইয়র্ক টাইমস এর মতন ঐতিহ্যশালী কাগজের অবস্থা ভেঙে পড়েনি? সত্যি কি আমেরিকার মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর ভাবে উন্নত হয়েছে, ভালো হয়েছে? আমেরিকার মানুষ খুব সুখে আছেন? এগুলো কোনোটাই কিন্তু নয়। যিনি নিজের দেশকে সুরক্ষিত করতে পারছেন না, বিভিন্ন দেশের ভেতরে হস্তক্ষেপ করে সুরক্ষিত করার দাবি করছেন, সেই মানুষটাকে তো পাগলের প্রলাপের মতন হয়ে গেছে বিষয়টা। তাহলে সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য? ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনফ্লিক্ট, আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু, এবং তারপর কি এখন ইরান প্রত্যাঘাত শুরু করবে? এবং সেটা করলে কি একটা বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছো তুমি, নাকি সব মিটে যাবে? দেখো, একটা জিনিস যেটা বলছিলাম, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই বিষয়টা খামেনি যেন কোথাও গিয়ে নিজেকে বলিয়ে দিলেন, নিজেকে শহীদ করলেন। যেটা ওনার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ছিল, দেশের বিপুল দাম, মুদ্রাস্ফীতির বিষয় রয়েছে, বিক্ষোভ গত মাসেই জানুয়ারি মাসেই হয়েছে। এই যে বিক্ষোভের হাত থেকে উনি কোথাও বেরিয়ে গেলেন, এবং ওনার বয়স প্রায় 90 কোটা, 80-85 বছরের কোটা বয়স পেরিয়ে গেছে, 90 কোটার বয়স চলে গেছে। এই জায়গা থেকে উনি নিজেকে একটা শহীদ করলেন, করে দেশের সামনে, দেশবাসীর সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করে দিলেন যে আমি নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেশকে রক্ষা করার চেষ্টা করলাম, রক্ষা করে গেলাম। এবং আমেরিকা কতটা হিংস্র যে আমাকে মেরে আমার দেশটা দখল করতে চাইছে, আমি দেশবাসীর জন্য এই লড়াইটা করে যাচ্ছি, এটা দেখালেন। এবং আমেরিকা কে বার্তা দিয়ে দেওয়া হলো অন্য তরফ থেকে, ভাই তুমি তো খামেনেইকে মারতে চেয়েছিলে, তিনি মরে গেছেন। আর 3, এই যে পুরো নেতৃত্ব, দেশের নেতৃত্ব কিন্তু খামেনেইর হাত থেকে চলে গেল না, অন্য কেউ কিন্তু এলো না, সেই খামেনেইর ছেলের হাতে ক্ষমতা চলে গেল বা চলে যাচ্ছে, অর্থাৎ ক্ষমতাটা কি তাদের হাতেই থাকছে। 4, যেটা আসল কারণ, মানে বা আসল মনে করা হয়, কূটনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে তেল, সেই অপরিশোধিত তেল
বা ইরানকে নিজেদের দখল আনা, সেটা আমেরিকা আদৌ সফল হবে এটা এখনই বলা যায় না। তার কারণ, যেটা আগেও বলছিলাম, ইরানের উৎপাদিত তেলের প্রায় 90% দৈনিক চীন নেয়। চীন আমেরিকাকে ছেড়ে দেবে বা চীনের জায়গায় আমেরিকা হস্তক্ষেপ করবে এবং আমেরিকা দাদাগিরি করতে পারবে, এমনটাও ভাবা যায় না। 4, ইসরায়েল এর আগেও বহুবার ক্ষমতা দখলের চেষ্টা করেছে। আমরা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ থেকে দেখতে পাই, একটা ছোট্ট প্যালেস্তাইন, ছোট্ট ইসরায়েল যেভাবে আস্তে আস্তে তার প্রভাব এবং প্রসার বাড়িয়েছে এবং প্যালেস্তাইনকে দখল করতে করতে একটা ছোট জায়গায় নিয়ে গেছে এবং বিভিন্ন দেশের উপর দাদাগিরি করছে। তার কারণ, ইসরায়েল বারবারই চেয়েছে মধ্যপ্রাচ্য বা তৎসংলগ্ন এলাকায় নিজেকে দাদাগিরির জায়গায় প্রতিষ্ঠা করা। তার এই প্রতিষ্ঠার মধ্যে, তার এই চেষ্টার মধ্যে ইরান বারবার বাধা সৃষ্টি করেছে। ইরান বারবার তার নেতৃত্ব, তার অধীনতা স্বীকার করতে অস্বীকার করেছে। খামেনেইর মৃত্যু এবং এই আমেরিকার এই হস্তক্ষেপ যে পরিস্থিতি পাল্টে দেবে মুহূর্তে এবং ইসরায়েল শক্তিমান হয়ে যাবে, ইসরায়েল সর্বহারা হয়ে পড়বে, আমেরিকা তেল দখল করে ফেলবে, ইরান হারিয়ে যাবে, মনে হয় না এত সহজে বিষয়টা হবে। বিষয়টা চলতেই থাকবে। তার কারণ, ইসরায়েলের যে ইচ্ছা এখনই পূরণ হচ্ছে এরকম আশা করা যায় না, আমেরিকার ইচ্ছা এখনই পূরণ হচ্ছে আশা করা যায় না, ইরানের হাত থেকে বা খামেনেই বংশধরের হাত থেকে, খামেনেইর হাত থেকে ইরান চলে গিয়েছে এমনটাও আশা করা যায় না। ফলে আজ খামেনেই মৃত্যু বা এই কয়েকটা শহরে বোমাবর্ষণের পরে যুদ্ধ থেমে গেল এবং শান্তির বাতাবরণ তৈরি হলো, এমনটা আশা বোধহয় দুরাশাই, এবং এই যুদ্ধ হয়তো আরো কিছুদিন চলবে এবং পরিস্থিতি আরেকটু জটিল হবেও। একদমই তাই। তাহলে বড় প্রশ্ন হচ্ছে, এই সংঘাত সীমাবদ্ধ থাকছে না, এই সংঘাত ক্রমেই হয়তো বড় একটা যুদ্ধে পরিণত হবে। কারণ হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম বাড়বে, এটা প্রায় নিশ্চিত। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়ালে বিশ্ব অর্থনীতি তার নেতিবাচক ধাক্কা লাগবে, এটি স্পষ্ট। আর ভারতের মতো দেশগুলোকে যখন আরো কঠিন কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে হবে, তখন এই যুদ্ধ শুধু আর সীমান্তে আটকে থাকবে না, এটা শক্তি, অর্থনীতি আর কূটনীতির লড়াই হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে। আর এর প্রভাব পৌঁছে যাবে গোটা বিশ্ব জুড়ে। আজ এ পর্যন্তই। শীর্ষেন্দু, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের দর্শকদের সামনে আপনার মূল্যবান মন্তব্য, বিশ্লেষণ উপস্থাপন করলেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। নমস্কার।